মানবদেহ সুষ্ঠুভাবে পরিচালনার ক্ষেত্রে হরমোনের গুরুত্ব খুবই অপরিসীম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি হরমোন কর্টিসল এর সাথে রিলেটেড একটি ডিজিজ নিয়ে আলোচনা করব, যাকে বলা হয় কুশিং সিনড্রোম। মানবদেহে স্বাভাবিক পরিমাণের চেয়ে অতিরিক্ত পরিমাণ কর্টিসল যদি দীর্ঘদিন যাবৎ থাকে, তাহলে যে অবস্থাটি সৃষ্টি হয় সেটি হচ্ছে কুশিং সিনড্রোম। কর্টিসল হরমোন হচ্ছে অ্যাড্রিনালিন গ্ল্যান্ড থেকে নিঃসৃত একটি স্টেরয়েড হরমোন। এটি মেটাবলিজম, স্ট্রেস রেসপন্স, ব্লাড প্রেশার এবং ইমিউন সিস্টেম রেগুলেশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার মানে কর্টিসল হরমোন বেড়ে গেলে বা কুশিং সিনড্রোম দেখা দিলে এই প্রত্যেকটি ক্ষেত্রেও প্রভাবিত হয়। তার মানে এটি একটি সিস্টেমিক ডিজিজ, যেখানে এই কুশিং সিনড্রোম অথবা কর্টিসল হরমোন বেশি পরিমাণে বেড়ে গেলে শরীরের একাধিক অর্গান, কোষ, কলা সিস্টেম প্রভাবিত হয় এবং একটি জটিল পরিস্থিতি তৈরি হয়। কুশিং সিনড্রোমকে যদি আরেকটু বিস্তারিত ভাবে আলোচনা করি, তাহলে প্রথমে বুঝতে হবে যে কর্টিসল হরমোনের স্বাভাবিক যে প্রসেস সেটি হচ্ছে HPA অ্যাক্সিস বা হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনালিন অ্যাক্সিস। হাইপোথ্যালামাস থেকে CRH বা কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন নিঃসরণ হয় এবং পিটুইটারি থেকে ACTH বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন রিলিজ হয়। এর ভারসাম্যের ফলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে বা অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কর্টিসল হরমোন নিঃসরণ হয়। কুশিং সিনড্রোমের ক্ষেত্রে যেটি ঘটে সেটি হচ্ছে ACTH বেশি রিলিজ হয়, অর্থাৎ অ্যাড্রিনোকর্টিকোট্রপিন হরমোন বেশি রিলিজ হয়, যার জন্য অ্যাড্রিনালিন গ্ল্যান্ড অতিরিক্ত পরিমাণে কর্টিসল উৎপাদন করে এবং এটা পিটুইটারি এডিনোমার জন্য হতে পারে অথবা একটোপিক বা অন্য কোনো টিউমার জনিত কারণেও হতে পারে। অ্যাড্রিনালিনে যদি টিউমার থাকে সেক্ষেত্রে টিউমার নিজেই কর্টিসল হরমোন তৈরি করতে পারে এবং বাইরে থেকে কেউ যদি দীর্ঘদিন যাবত স্টেরয়েড মেডিসিন সেবন করে, সেটা পেন কিলার হোক অথবা বিভিন্ন উত্তেজক ঔষধ হোক, যে কোনো কারণে কেউ যেই ঔষধের মধ্যে স্টেরয়েড রয়েছে এরকম ঔষধ যদি কেউ দীর্ঘদিন যাবত সেবন করে, সেই ক্ষেত্রেও কর্টিসল হরমোন এক্সেস হয়ে যেতে পারে শরীরে। তাহলে ব্যাপারটা খুবই সহজ যে কর্টিসল হরমোন স্বাভাবিক পরিমাণের তুলনায় বেড়ে গিয়েছে। এই বেড়ে যাওয়ার প্রভাব অত্যন্ত মারাত্মক। এক্সেস কর্টিসলের ইফেক্ট অত্যন্ত তীব্র, যেটা আমি প্রথমেই বলেছিলাম। এটি হচ্ছে প্রোটিন ক্যাটাবলিজম করে বা প্রোটিনের ক্ষয় হয়ে যায়, এই জন্য মাসেল ওয়েস্টিং বা মাংসপেশি শিথিল হয়ে যায় এবং চামড়া পাতলা হয়ে যায়। এটা ফ্যাট রিডিস্ট্রিবিউশন করে, অর্থাৎ যাদের কুশিং সিনড্রোম থাকে বা যাদের কর্টিসল হরমোন বেড়ে যায় তাদের ফ্যাট গুলো শরীরের মধ্যস্থান, বিশেষ করে ঘাড়ের পিছনের দিকে জমতে থাকে। গ্লুকোনিওজেনেসিস তৈরি হয়, রক্তে গ্লুকোজের উপস্থিতি বেড়ে যায়, যেটাকে হাইপোগ্লাইসিমিয়া, হাইপারগ্লাইসিমিয়া দেখা দেয় এবং এটি ডায়াবেটিস মেলিটাসের দিকে প্রবণতা বেড়ে যায়। তবে মিনারেলো কর্টিকয়েড ইফেক্ট বা বিশেষ করে পটাশিয়াম এবং সোডিয়ামের যে ভারসাম্য সেটি নষ্ট হয়ে যায়, যার জন্য হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ দেখা দেয়। তারপরে হচ্ছে বোন রিজর্পশন বা অস্থির ক্ষয় দেখা দেয়, হাড় দুর্বল হয়ে যায়, ফলে অস্টিওপরোসিস দেখা দেয়। ইমিউন সিস্টেম সাপ্রেসড হয়ে যায়, যার জন্য খুব ঘন ঘন বা বিভিন্ন ধরনের ইনফেকশনের শিকার হয় বা ইনফেকশনের রিস্ক অনেক বেড়ে যায়। তাহলে ব্যাপারটি বোঝা গেল যে কর্টিসল হরমোন কি কারণে বেড়ে যেতে পারে। বাইরে থেকে প্রচুর পরিমাণে স্টেরয়েড জাতীয় ঔষধ সেবনের ফলে বাড়তে পারে, অথবা পিটুইটারি অথবা অ্যাড্রিনালিনের টিউমার জনিত কারণেও এই কর্টিসল হরমোনের উৎপাদন বা কর্টিসল হরমোন নিঃসরণ বেড়ে যেতে পারে। তাহলে এই বর্ধিত কর্টিসল হরমোন প্রোটিন ক্যাটাবলিজম করে, ফ্যাট রিডিস্ট্রিবিউশন করে, তারপরে ব্লাডে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়িয়ে দেয়, সোডিয়াম পটাশিয়াম কমিয়ে ফেলে এবং হাইপারটেনশন দেখা দেয়, হাড় ক্ষয় করে, অস্টিওপরোসিস দেখা দেয় এবং ইমিউন সিস্টেম সাপ্রেস করার কারণে ইনফেকশনের রিস্ক বেড়ে যায়। তার মানে অত্যন্ত জটিল একটি অবস্থা তৈরি হয় এই কুশিং সিনড্রোমের ক্ষেত্রে। এর কারণ হচ্ছে ইতিমধ্যে কারণটা বলা হয়ে গেছে, তো তারপরেও কারণ হচ্ছে দীর্ঘদিন যাবত যদি কেউ স্টেরয়েড খায়, স্টেরয়েডাল কোনো মেডিসিন সেবন করে, তাহলে তার হতে পারে। আর যদি অ্যাড্রিনালে টিউমার হয় কিংবা পিটুইটারিতে টিউমার হয়, সেই ক্ষেত্রে এটি হতে পারে। অ্যাড্রিনালে টিউমার, অ্যাড্রিনালিন এডিনোমা, তারপরে অ্যাড্রিনালিন কার্সিনোমার জন্য হতে পারে এবং অথবা অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি হাইপারপ্লাসিয়া বা বৃদ্ধি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটি হতে পারে। তার মানে অ্যাড্রিনালে সমস্যা হলে, তারপরে পিটুইটারিতে সমস্যা হলে, এটা হচ্ছে অভ্যন্তরীণ কারণ কর্টিসল বেড়ে যাওয়ার। আর বাইরে থেকে স্টেরয়েড সেবন করলে সেই ক্ষেত্রে কর্টিসল বেড়ে যেতে পারে। লক্ষণগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে সাধারণ লক্ষণ, যেমন জেনারেল ওবেসিটি বা মধ্য অঞ্চল বা শরীরের মাঝখান, যেটাকে বলি যে হাত পা গুলো সরু থাকে কিন্তু শরীরের পেট,
পিঠ, এই অঞ্চলগুলিতে ফ্যাট জমে যাওয়ার কারণে মোটা ভারী হয়। তারপরে বাফেলো হাম্প বলা হয়, অর্থাৎ কাঁধের পিছনে বা ঘাড়ের শুরুর দিকে গোড়ার দিকে জমে যায়, ফ্যাট জমে যায় এবং হাত পা গুলো চিকন হয়ে যায়। চামড়া পাতলা হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায়। অনেক সময় বিশেষ করে পেটের দিকে স্ট্রেস মার্ক থাকে, বেগুনি কালারের স্ট্রেস মার্ক থাকে। তারপরে হচ্ছে যে কোনো ক্ষত সহজে সারতে চায় না, ক্ষত সারার যে গতি সেটি কমে যায়। মাংসপেশি দুর্বল হয়ে যায় এবং হাড়ের ক্ষয় হওয়ার কারণে অস্টিওপোরোসিস দেখা দেয় বা খুব সামান্য আঘাতে হাড় ভেঙে যেতে পারে। মেটাবলিক এবং কার্ডিওভাস্কুলারের ক্ষেত্রে দেখা যায় হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ দেখা দিতে পারে, ডায়াবেটিস মেলিটাস বা হাইপারগ্লাইসেমিয়া দেখা দিতে পারে এবং হাইপোক্যালেমিয়া বা পটাশিয়াম কমে যেতে পারে। রিপ্রোডাক্টিভ সিস্টেমের উপরেও এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, বিশেষ করে ফিমেল বা মহিলাদের ক্ষেত্রে এটি ঋতুস্রাবের অনিয়ম হতে পারে, বন্ধ্যাত্ব দেখা দিতে পারে এবং হার্সুটিজম বা দাড়ি গজানোর যে ব্যাপারটি সেটি ঘটতে পারে। আর পুরুষের ক্ষেত্রে এটি লিবিডো লস হতে পারে, অর্থাৎ পুরুষের যৌন ইচ্ছা এবং যৌন শক্তি কমে যেতে পারে বা ইম্পটেন্সি দেখা দিতে পারে। কিছু নিউরোসাইক্রেটিক লক্ষণও রয়েছে, অর্থাৎ ডিপ্রেশন, মেজাজ পরিবর্তন বা হঠাৎ রেগে যাওয়া, মনোযোগের ঘাটতি দেখা দেওয়া, মেমোরি লস হওয়া, এই লক্ষণগুলো দেখা দিতে পারে। তাহলে কর্টিসল হরমোন বেড়ে যাওয়ার কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ সমস্যা শরীরে দেখা দেয় এবং অনেকগুলো লক্ষণ রয়েছে। সেই লক্ষণগুলো দেখে বা শুনে যদি আমাদের সন্দেহ হয়, সেই ক্ষেত্রে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি। বিশেষ করে 24 ঘন্টা প্রস্রাবে কি পরিমাণ ফ্রি কর্টিসল যাচ্ছে সেটার পরিমাপ করা যায়। তারপরে হচ্ছে কি পরিমাণ কর্টিসল সাপ্রেসড হয় তার পরীক্ষা রয়েছে, এবং মুখের লালা, লেট নাইট স্যালিভারি কর্টিসল, লালা কি পরিমাণ কর্টিসল জমতেছে সেটি পরীক্ষা করা যায়। আর এর বাইরে পিটুইটারি বা অ্যাড্রিনাল গ্ল্যান্ডে এমআরআই বা সিটি স্ক্যান করে দেখা যায় সেখানে কোনো টিউমার বা হাইপারপ্লাসিয়া রয়েছে কিনা, এবং রক্তে এসিটিএইচ বা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন কি পরিমাণে রয়েছে সেটি পরিমাপ করা যেতে পারে প্লাজমা থেকে। তাহলে এই সমস্ত পরীক্ষা করে কিন্তু কর্টিসল হরমোনের পরিমাণ বেশি রয়েছে কিনা বা কুশিং সিনড্রোম রয়েছে কিনা সেটা শনাক্ত করা যায়। প্লান্ট মেডিসিনের ক্ষেত্রে চিকিৎসা করার ক্ষেত্রে প্রধান যে ব্যাপার সেটি হচ্ছে কর্টিসল হরমোনকে ব্যালেন্স করা, ভারসাম্যে নিয়ে আসা। তো কর্টিসল হরমোন ব্যালেন্স করার ক্ষেত্রে যে সমস্ত ঔষধগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেগুলো আমি বলছি। তার পাশাপাশি যদি অ্যাড্রিনালের টিউমার থাকে বা হাইপারপ্লাসিয়া থাকে বা পিটুইটারিতে টিউমার থাকে সেক্ষেত্রে এই টিউমারকে নিয়ন্ত্রণ করা। তাহলে আমাদের ওষুধগুলো রয়েছে উইদানিয়া সমিনিফেরা বা অশ্বগন্ধা। আমরা জানি এর মধ্যে উইদানোলিড রয়েছে, এটি অ্যাডাপ্টোজেনিক, বিশেষ করে এসপিএ অ্যাক্সিস বা হাইপোথ্যালামাস পিটুইটারি অ্যাড্রিনাল অ্যাক্সিসকে এটা কি করতে পারে, রেগুলেট করতে পারে। রেগুলেট করে কিন্তু এটি যে স্ট্রেস নিয়ন্ত্রণের মাধ্যমে কর্টিসল হরমোনের ব্যালেন্স বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর বাইরে আরেকটি মেডিসিন হচ্ছে রোদিওলা রোজিয়া, এটাতে রোজাবিন আছে, এর মধ্যে সলিডারোসাইড আছে। এটাও কিন্তু এসপিএ অ্যাক্সিসকে করে রেগুলেট করে, স্ট্রেস কমায় এবং মুড স্টেবিলাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর হচ্ছে প্যানাক্স জিনসেন। জিনসেনের যে প্রধান ফাইটোকেমিক্যাল সেটি হচ্ছে জিনসেনোসাইড। আমরা জানি জিনসেন কিন্তু ইমিউন বুস্ট করতে পারে, মডুলেট করতে পারে, এবং গ্লুকোজ মেটাবলিজমের ক্ষেত্রেও এই প্যানাক্স জিনসেন বা জিনসেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এই কর্টিসল হরমোন এর ক্ষেত্রে বা ভারসাম্য রক্ষার ক্ষেত্রে বলছি অশ্বগন্ধা, রোদিওলা রোজিয়া, প্যানাক্স জিনসেন। এর বাইরে টিউমার বা অ্যাড্রিনালিন হাইপারপ্লাসিয়া নিয়ন্ত্রণের ক্ষেত্রে কার্কুমা লঙ্গা, এর মধ্যে কার্কুমিন রয়েছে যেটি হচ্ছে টিউমার প্রলিফারেশনকে রোধ করতে পারে। তারপরে রয়েছে এখানে গ্লাইসিরিজা গ্লাবরা এবং স্ক্রোফুলারিয়া নোডোসা। স্ক্রোফুলারিয়া নোডোসা আমরা জানি যে এটি যে কোনো ধরনের এটা মাইল্ড ডিউরেটিক, ডাইরিউটিক এবং এটি লিমফেটিক টনিক। এটি যে কোনো ধরনের মানে অভ্যন্তরীণ প্রলিফারেশনকে বা হাইপারপ্লাসিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। গ্লাইসিরিজা গ্লাবরা এর ফাইটোকেমিক্যাল হচ্ছে গ্লাইসিরিজিন। এটি হচ্ছে কর্টিসল মেটাবলিজম করতে পারে, ইমিউন সিস্টেম এবং লিভার ফাংশনকে ইমপ্রুভ করে কর্টিসল নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে। তাহলে এই যে কয়েকটি মেডিসিনের কথা আমি বলেছি কর্টিসল হরমোন নিয়ন্ত্রণের জন্য এবং পিটুইটারি টিউমার এবং অ্যাড্রিনালিন হাইপারপ্লাসিয়া নিয়ন্ত্রণের জন্য, সেই মেডিসিনগুলো আরেকবার রিপিট করছি। অশ্বগন্ধা, রোদিওলা রোজিয়া, জিনসেন, কার্কুমা লঙ্গা, গ্লাইসিরিজা গ্লাবরা, স্ক্রোফুলারিয়া নোডোসা।
এবং মহিলাদের ক্ষেত্রে অনেক সময় অ্যাগনাস কাস্ট এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো কুশিং সিনড্রোম বিষয়টি সম্পর্কে অনেকেই হয়তো জানে না, বিশেষ করে রোগীরা ধারণা করে না যে এটি কি ধরনের রোগ। অনেক সময় দেখা যায় যে ঘাড়ের পিছনের দিকে মাংসপেশি মোটা ভারী হয়ে যায়, ফ্যাট জমে যায়, অনেকের হাত পা চিকন থাকে, তার অন্যান্য মেটাবলিক রেট গুলো কম থাকে, কিন্তু সে হয়তো গুরুত্বপূর্ণভাবে চিকিৎসা নেয় না। পরবর্তীতে সে ডায়াবেটিসে আক্রান্ত হয়, হাইপারটেনশনে আক্রান্ত হয়। অথচ যখন এই লক্ষণগুলো দেখা দিয়েছিল তখন পরীক্ষা নিরীক্ষা করে যদি নিয়মিত ওষুধ সেবন করলে কিন্তু কর্টিসল হরমোন নিয়ন্ত্রণে চলে আসতো, এবং এই যে জটিলতাগুলি পরবর্তীতে হাইপারটেনশন, ডায়াবেটিস দেখা দিয়েছে সেগুলো হয়তোবা আগে থাকতে ব্যবস্থা নিলে রোধ করা যেত। তো আমি আরেকবার ওষুধগুলো রিপিট করে আলোচনা শেষ করছি। সেটি হচ্ছে কর্টিসল হরমোন নিয়ন্ত্রণের ক্ষেত্রে পিটুইটারি এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে মডুলেট করতে পারে, ইমিউন সিস্টেমকে সাপোর্ট দিতে পারে। সেই মেডিসিন গুলো হচ্ছে অশ্বগন্ধা, রুদিওলা রুজিয়া, তারপর হচ্ছে প্যানাক্স জিনসেন, কার্কোমা লঙ্গা, গ্লাইসিরিজা গ্লাব্রা, স্ক্রোফুলারিয়া নুডুসা, এবং মহিলাদের ক্ষেত্রে বলেছি অ্যাগনাস কাস্ট। এই ঔষধগুলো রোগীর প্রয়োজন অনুযায়ী এক বা একাধিক ঔষধের মাদার টিংচার 15 থেকে 20 ফোঁটা বা 10 থেকে 15 ফোঁটা ঔষধ আধা কাপ পানিতে মিশিয়ে সকাল এবং রাতে 2 বেলা সেবন করলে কর্টিসল হরমোনের ভারসাম্য বজায় থাকবে, এবং এই কুশিং সিনড্রোম জনিত যে সমস্ত জটিলতা এবং পরবর্তীতে যে সমস্ত অন্যান্য রোগের যে রিস্ক ফ্যাক্টর গুলো থাকে সেগুলোকে কমিয়ে আনা সম্ভব। ধন্যবাদ সবাইকে। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি।